আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ইদানিং মানে বাস্তবতা যেটা, সেটা হলো যে আমাদের তো চলতে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে চালু রাখতে হবে এবং সরকারকে, আমাদেরকে যেই সরকারই আসুক সামনে, এখন বর্তমান সরকার যেটা আছে তারা না ঘরকা না ঘাটকা কিছু কাজ করতে চায়, কিন্তু তার এখতিয়ারও বুঝে না। কিছু কাজ তারা বলে কিন্তু তার সামান্য কিছু পারফর্ম করতে পারে না। এরপরে দেখা গেছে যে সে কি নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আসছে নাকি সংস্কারের জন্য আসে সেটাও পরিষ্কার না। এবং দেখা গেছে যে সে না সে আইন শৃঙ্খলাও নিয়ন্ত্রণ করতে পারতেছে না। প্রশ্ন করা হলে বলে যে আমি কি করব, তো তুমি কি করবা, তো তুমি আসো কেন? আচ্ছা, তো আমাকে আনছে কেন? আমি কি নিজের ইচ্ছে আসছি কি না? তো তুমি নিজের ইচ্ছে আসো নাই, কিন্তু তুমি পার্সপেক্টিভ যেগুলো হয় যে তুমি তোমার কাজগুলো করতে পারতেছো, তুমি দেশের কাজগুলো করতে পারতেছো না, নানান ধরনের কোশ্চেন আছে। এখন সবাই আশায় বুক বাঁধতেছে এই ভেবে যে একটা নির্বাচন হয়ে গেলে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেইটার উপরও কথা আছে, সেইটার উপরও যারা ভাবতেছে যে সবাই ধরে নিছে, পক্ষে বিপক্ষে সবাই ধরে নিছে যে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। তো বিএনপি সরকার গঠন করবে, কি বিএনপি কতটুকু করতে পারবে সেইটার কিন্তু একটা হয়ে গেছে। ওই যে মানুষের 91-র বিএনপির শাসন এবং 2001-এর বিএনপির শাসন, এই যে 10 বছর বিএনপির শাসন, আমি 90-র আগেটা ধরতেছি না, যে এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে 90-র পরের থেকে আমরা মোটামুটি রেগুলার কান্ট্রি হিসেবে রান করতেছি। সেই হিসাবে 90-র পরে যদি আমি ধরি, তো বিএনপি 5 বছর প্রায় 10 বছর এবং আরও এদিক ওদিক নিয়ে আরও 1-1.5 বছর, তো মোটামুটি 11-11.5 বছর বিএনপি গভর্নমেন্ট ছিল। সেই সময় বিএনপি রাজনৈতিকভাবে তার যে পলিটিক্যাল পারফরমেন্স, ইকোনমিক্যাল পারফরমেন্স, তার প্রশাসনিক যে পারফরমেন্স এবং আমাদের যেই অন্ধত্ব, বিশৃঙ্খলা হ্যান্ডেল করার যে পারফরমেন্স, এগুলো দেখছে। এখন সবাই জানে যে বিএনপি কতদূর যাইতে পারবে। সেই হিসাবে অনেকে হতাশ যে যদি বিএনপি আসে তাহলে তো ওগুলোরই পুনরাবৃত্তি হবে। আবার কেউ কেউ বলতেছে যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি গেছে এবং গত 15-16 বছর ধরে সে যেই সংগ্রামের ভিতর দিয়ে গেছে, যে টানাপোড়েনের ভিতর দিয়ে গেছে, এতে বিএনপির অনেক শিক্ষা হয়েছে। এবং ফাইনালি আওয়ামী গভর্নমেন্টের ডেভেলপমেন্টে এত সিগনিফিক্যান্ট পারফরমেন্স করার পরেও শুধুমাত্র যে আত্মহংকার এবং যে একটা সব কিছু কন্ট্রোল করে করতে গিয়ে কি পরিণতি হয়েছে, এটাও বিএনপির সামনে আছে। সুতরাং অনেকে বলতেছে যে বিএনপি নিজেকে শুধরায় নিতেছে এবং নিছে এবং সে এটা করতে পারবে না। সেটার ভিতরেও প্লাস মাইনাস আছে। যে এরপরে আসতেছে জামাতের কথা। জামাতের তো একটা বড় সমস্যা হইল, সে একটা ডিসিপ্লিন পার্টি, তাদের পার্টির ভিতরে অনেক ডিসিপ্লিন আছে, নেতৃত্ব তারা গণতান্ত্রিকভাবেই করে, কিন্তু বাংলাদেশটা কিন্তু তারা ঠিক যেইভাবে ওন করার কথা, বাংলাদেশ যেই পরিপ্রেক্ষিতে স্বাধীন হয়েছে বাংলাদেশের, সেইটাকে সে ধারণ করতেছে না। অ্যাটলিস্ট জামাতের বর্তমান যে পারফরমেন্স, যেটা অনেকে বলে জামাত কীরকম শাসন করবে, তার কিছু ট্রেলার গত 1 বছর পাবলিক দেখছে। কারণ এই গভর্নমেন্ট জামাত ওরিয়েন্টেড গভর্নমেন্ট এবং জামাত বান্ধব গভর্নমেন্ট, সুতরাং সেটা নিয়েও হতাশা, আশা সব কিছু আছে। আর আমরা দেখতেছি যে কী পরিমাণ মব তৈরি হইতেছে এবং মবের মেকানিজমগুলো আমরা দেখতেছি। মানে মেকানিজম ব্যাকএন্ডে জামাত সমস্ত গোছায় দিচ্ছে, ফ্রন্ট এন্ডে বিএনপি বা এনসিপি থাকতেছে। তো পরবর্তীতে আবার জামাত আবার এই মবটাকে বা এনসিপি এই মবটাকে এই জনরোষ হিসেবে চালায় দেওয়ার চেষ্টা করে। প্রথমে
বলতেছে যে না মব কন্ট্রোল করতে হবে, পরবর্তীতে যখন কন্ট্রোল করতে পারতেছে না তখন বলতেছে যে এটা মব না, এটা জনরোষ, মানে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে। সমস্ত কিছু মিলা এনসিপি, গণ অধিকার পরিষদ, আরও যে কিছু কিছু দল আছে এদের সম্পর্কে তো এদের তো ভ্রূণই হয় নাই, এরা তো এখনও জন্মই হয় নাই, কিন্তু এরা চাইতেছে যে ক্ষমতার ভাগিদার। কারণ তারা জুলাই আন্দোলনের টোটালি যে স্টেক হোল্ডারদের ভিতরে আবার এই কার কত অবদান আছে এটা নিয়ে তারা ঝগড়াঝাটি লাগাইছে। তো সব কিছু মিলে যেটা হয়েছে যে মানুষ কে ক্ষমতায় আসবে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো যাই হোক, সামনে নির্বাচনে হয়তো নির্বাচন যদি হয় 50-50 চান্সও যদি ধরি যে আমি 50% চান্স নির্বাচন হবে, তো হইলে যে গভর্নমেন্টটা আসবে সেই গভর্নমেন্টের কী করতে হবে সেটা হলো যে আমরা বর্তমানে একটা ট্রেনে উঠে গেছি যে আমাদের গত মানে 75-এর পরবর্তী যদি আমি ধরি, কারণ ওটা থমকায় গেছিলো 75-এ, তো তার পরবর্তী প্রত্যেকটা সরকার মানে বড় প্রজেক্ট নিয়ে কাজ করে নাই। বড় প্রজেক্ট নিয়ে কাজ হয়েছেই গত 10-12 বছর ধরে। তো বড় প্রজেক্ট নিয়ে কাজ করার কারণে ইকোনমি, দুর্নীতি থাকা সত্ত্বেও ইকোনমি একটা গতিতে আসছে। এখন আমার এক পরিচিত, উনি বিএনপির খুব ডাইহার্ড বিএনপির মানুষ, আমি অন্য পরিচয় দিচ্ছি না, এবং উনি শিক্ষিত, ম্যাচিউর এবং দীর্ঘদিন রাজনীতি পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করতেছেন। উনি আমাকে একটা যেটা ব্যাখ্যা দিলেন যে বাংলাদেশ যেহেতু টোটাল বডিটা একটা মানে কারাপ্টেড, এই জন্যে বিএনপি বড় প্রজেক্ট ধরে না। বড় প্রজেক্ট কেন ধরে না? যে যত বড় প্রজেক্ট মানে বড় চুরি, তো এই জন্যে বড় প্রজেক্ট এই জন্যে ধরে না যে তাহলে চুরি হবে। তো আলটিমেটলি দেখা গেছে যেই বডিটাকে, যেই প্রশাসনিক বা রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক বডিকে ওই পর্যবেক্ষক বলতেছে যে এরা তো চোর এবং এখানে তো কারাপ্টেড বডি, তো সেই কারাপ্টেড বডি কি আপনি ছোট প্রজেক্ট নেওয়ার কারণে তাদের করাপশন বন্ধ করে দিবে? বন্ধ তো করবে না। সে তখন করবে কি, তার চাহিদা তো ওইটাই আছে, কিন্তু এখন বড় প্রজেক্ট না থাকার কারণে, তার চাহিদা মিট আপ করার কারণে সে করতেছে কি ছোটো ছোটো প্রোডাক্টের থেকে তাকে অন্তত 50% খেয়ে ফেলতে হবে। কারণ আমাদের সেই হিস্ট্রিটা আমরা দেখতেছি। আমরা যদি 91 থেকে নিয়ে আমরা ছোট প্রজেক্ট হিসাবে, ছোট প্রজেক্ট হয়েছে সেই হিসাবে যদি 2008 পর্যন্ত আমরা দেখি, 91-2008 পর্যন্ত, তখন দেখি কি তখনও করাপশান হয়েছে, কিন্তু ওদের চাহিদা মিট আপ করার জন্যে যেহেতু কম টাকা, এই জন্যে 50% খেয়ে 40 থেকে 50% খেয়ে ফেলছে। বাকি 50-60% কাজ হয়েছে, তো ওইটা দিয়ে তো আশানুরূপ কিছুই হয় নাই। তারা মেনটেন্যান্স ওয়ার্কে খাইছে, তারা তদবির বাণিজ্যে খাইছে, তারা যেহেতু বড় প্রজেক্ট নাই এই সমস্ত থেকে খাবলায় তারা দুর্নীতি করছে। যখন আবার বড় প্রজেক্টগুলো আসলো, মেগা প্রজেক্ট, প্রায় গত 14-15 বছরে প্রায় 70+ মেগা প্রজেক্ট আসছে। মেগা প্রজেক্টে যেহেতু বাজেট বেশি, বাইরের থেকে বিনিয়োগ হয়েছে, তখন তাদের এই করাপশনটা ওই 40 থেকে 50% থেকে নেমে আসছে 20 থেকে 25%। কারণ ওতেই তাদের সংখ্যানুপাতে হিসাবে মানে ভলিউমে অনেক বেড়ে গেছে, অনুপাতে কমে গেছে। কারাপশন আগে অনুপাতে অনেক বেশি ছিল, সংখ্যায় কম ছিল। সংখ্যায় 2 টাকা ছিল, সেই 2 টাকা এখন পরিমাণে বেড়ে 200 টাকা হয়েছে, 200 গুণ হয়েছে, কিন্তু পার্সেন্টেজে কমে গেছে। তো এখন দেশ যেহেতু একটা লাইনে উঠে গেছে, আমাকে মেগা প্রজেক্টের কোনো বিকল্প নাই, মেগা প্রজেক্টের কোনো বিকল্প নাই। এই যে আমি এখন এলিভেটেড দিয়ে যে যাচ্ছি, হ্যাঁ, এই যে মেগা প্রজেক্ট, এখানে দুর্নীতি হওয়ার পরে যখন এই প্রজেক্টটা হইল, তখন লক্ষ কোটি মানুষের উপকার হয়েছে। 1 বছরে হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে, মানুষের তেল সাশ্রয় হয়েছে, সময় সাশ্রয় হয়েছে, কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে, মানুষের সময় বেঁচে গেছে, মানুষের তেল খরচ বেঁচে গেছে, মানুষের কর্মঘণ্টা বেঁচে গেছে। তো এগুলাকে যদি আপনি ক্যালকুলেট করেন, তো দেখা গেছে কি আপনার মানে লাইফ টাইম দুর্নীতি, একটা মেগা প্রজেক্টের দুর্নীতি হবে একবার, আর জনগণের উপকার হবে লাইফ টাইম।
আপনি যে কোনো মেগা প্রজেক্টের দিকে যদি তাকান ওই একইভাবে আপনি দুর্নীতি করবেন ওয়ান টাইম, জনগণের উপকার হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে জনগণের উপকার হবে লাইফ টাইম। তো আমার যেই গভর্নমেন্টই আসুক, আমি 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 কোনো কাউকে স্পেসিফিকলি ধরতেছি না, আমি ধরলাম যে গভর্নমেন্ট নির্বাচন হয়ে আসবে সেই গভর্নমেন্টকে মেগা প্রজেক্টের বাইরে ওনারা কোনোভাবেই দেশকে ডেভেলপ করার এর বিকল্প নাই। তাকে মেগা প্রজেক্টে যাইতে হবে, মেগা প্রজেক্টে গেলেই বিদেশি বিনিয়োগ আসবে, এবং মেগা প্রজেক্ট করার জন্যে যে বিনিয়োগ লাগবে সেটার জন্যে আমার মেকানিজম লাগবে, গভর্নমেন্টের পলিটিক্যাল মেকানিজম, ডিপ্লোম্যাটিক মেকানিজম লাগবে, যে আমাকে এটা কালেক্ট করতে হবে। কারণ এত দুর্নীতিগ্রস্ত হওয়ার পরেও যেই গভর্নমেন্ট এই ফান্ড আনতে পারছে, বিনিয়োগ আনতে পারছে, তো যদি ওই আমি করাপশনকে যদি অর্ধেক করতে পারি, বলতেছে তো সবাই করাপশন হবে না, বিএনপি ভালো ভালো হয়ে গেছে, জামাত ডিসিপ্লিন পার্টি, এনসিপি আন্দোলন থেকে উঠে আসা পার্টি, তো সবই তো পজিটিভ পার্টি এখন বর্তমানে। তো পজিটিভ পার্টি পজিটিভ কাজ কেন করতে পারবে না? আমি যেটা বলতাম যে দুর্নীতির কারণে আমাদের ডেভেলপমেন্টটা হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুর্নীতি না থাকলে আমাদের ডেভেলপমেন্টটা হতো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো সুতরাং এখন আমরা বিএনপি, জামাত বা এনসিপি বা যেই গভর্নমেন্টই আসুক তাদেরকে আমরা পজিটিভ মানসিকতা থেকে দেখতেছি যে দুর্নীতি কমবে, সুতরাং ডেভেলপমেন্ট 90 ডিগ্রি হবে, তারা বিনিয়োগ নিয়ে আসতে পারবে, ফান্ড নিয়ে আসতে পারবে, এবং মেগা প্রজেক্ট আরও বাড়বে। যেগুলো তো আছে আমাদের 70-72টা মেগা প্রজেক্টের ভিতরে অলরেডি 2025 মেগা প্রজেক্ট কিন্তু লঞ্চ হয়ে গেছে। বাকিগুলো ছিল, কোনটা হাফ ডান, কোনটা মানে 3/4 কাজ হয়েছে, কোনগুলা 2/3 কাজ হয়েছে, কোনগুলো 1/3 কাজ হয়েছে, সেগুলোকে আগায় নিয়ে যাওয়া। তো এই জিনিসটাকে, এই মেগা প্রজেক্টের যে সবাই আবার বলতেছে বিএনপির সাহস নাই, কলজা নাই, তো এখন বিএনপিকে ওই সাহস করতে হবে যে ওই বড় প্রজেক্ট, বড় চুরি হবে, এই সমস্ত সস্তা কথায় থাকা যাবে না। বিএনপির সাহস সঞ্চয় করতে হবে, আগায় নিয়ে যাইতে হবে। তো আমরা সেই দিকে আশাবাদী, এবং আমরা চাই যে বিএনপি আসুক বা যেই গভর্নমেন্টই আসুক, সেই গভর্নমেন্ট যেন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করে, তাহলে জনগণের উপকার হবে। আপনি ভুলে যান মানে কে গভর্নমেন্টে আসতেছে, কিন্তু যেই গভর্নমেন্টই আসুক তাকে মেগা প্রজেক্টগুলো চালু করতে হবে, রান করতে হবে, এবং নতুন মেগা প্রজেক্ট নিতে হবে। আমরা আমাদের দেশটা এছাড়া ইকোনমির বা ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের আর কোনো বিকল্প নেই। ভালো থাকেন সবাই। আমি সেলফিশ সিটিজেন আগেও ছিলাম, এখনও আছি। তো জনগণ নিজের স্বার্থ যখন বুঝে, তখন গভর্নমেন্ট অটোমেটিক্যালি তার ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য চেঞ্জ করে। ভালো থাকেন সবাই।